হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপড়ে যায়। সে কিছু বলার পূর্বেই নেকড়েটা ছুটে পালিয়ে যায় জঙ্গলের গহীনে। কিছুক্ষণ তার পিছু করেও কোনো হদিস না পেয়ে সে ফিরে আসে প্রাসাদে। কক্ষে বসে ভাবতে থাকে, নেকড়েটা তাহলে রোজ জঙ্গলে যায় শিকার করতে। আজ দেখতে পারলাম না তোর মানবীয় রূপ, তবে শীঘ্রই তোকে খুঁজে বের করব আমি। হঠাৎ উপলব্ধি করতে পারে সে ভুল করেছে অনুভবকে অপেক্ষা করতে বলে। যদি কোনো ক্ষতি করে বসে ওই নেকড়ে। পরক্ষণে কিছু মনে পড়তেই রহস্যময় হাসি হাসে লিয়ানা। তার অনুভবের ক্ষতি করতে হলে পেরোতে হবে প্রবেশদ্বারের শক্তিশালী সুরক্ষা রেখা, যা ওই নেকড়ে দ্বারা কখনোই সম্ভব নয়। বরং ঝলসে যাবে তার পা, আর সেই ঝলসানো পায়ের কারণে চিহ্নিত হবে ওই দুষ্ট নেকড়ে। রাজসভায় আজ জরুরি ভিত্তিতে প্রাসাদের প্রত্যেকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন রাজা জায়াদ। তবে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন রানী অপ্সরা থেকে শুরু করে রাজকুমারী লিয়ানা, মন্ত্রী ওয়ালিদ, রক্ষী প্রধান সহ সকল রাজকর্মচারী, এমনকি বাদ যায়নি অতিথি রণবীরও। সকলেই বেশ চিন্তিত। রাজসভায় বেড়ে চলেছে চাপা গুঞ্জন। কি কারণে রাজার এমন জরুরি তলব তা সকলেরই অজানা। তখনই প্রহরী উচ্চস্বরে রাজার আগমনের ঘোষণা দেয়। নিমেষেই থেমে যায় সকল গুঞ্জন। রাজা জায়াদ নিজের সিংহাসনে গ্রহণ করে উপস্থিত সকলকে এক নজর দেখে নেয়। অতঃপর বলতে শুরু করে, রাজ্যে নেকড়ে প্রবেশ করেছে, তা কারোরই অজানা নয়। নেকড়ে রাজা আসিফ নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তি নয়, তাই নিঃসন্দেহে এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কারণ নেকড়েরা ছলনা করতে পারদর্শী। রাজসভায় সকলে মাথা নেড়ে সম্মতি জানায়। তবে সেখানে উপস্থিত কেউ একজন প্রচন্ড ক্ষুব্ধ রাজার প্রতি। নিজের আক্রোশ মেটাতে খামচে ধরে নিজের আসন। আলোচনা শেষে সকলে একে অকে রাজসভা ত্যাগ করে। হঠাৎ লিয়ানা নজর কাড়ে একটি আসন, যেখানে নখ দেবে গিয়ে খামচির চিহ্ন ফুটে উঠেছে। তবে এই চিহ্ন কোনো ভ্যাম্পায়ারের নখের চিহ্ন নয়। বাঁকা হেসে প্রস্থান করে সে। অনুভব মুখ ফুলিয়ে বসে আছে। মাতার কাছে আশেপাশের রাজ্য সম্পর্কে অনেকবার জানতে চেয়েও কোনো লাভ হয়নি। সে কোনো কিছুই বলেনি, উল্টো জাদু দ্বারা বন্ধ করে দিয়েছে পুস্তিকা সংগ্রহশালার দ্বার। সমস্ত রাস্তা বন্ধ হওয়ায় মুখ ফুলিয়ে বসে আছে সে। মায়ের সাথে আর কথাই বলবে না। কেন বলবে? এতগুলো বছরে তাকে কিছু জানতে দেয়নি, এমনকি এখন সে নিজে জানতে চাচ্ছে, তবুও তার মাতা মুখ বন্ধ করে বসে আছে। ইলি চিন্তিত হয়ে ভাবছে কিভাবে তার অনুভবের আশেপাশের রাজ্য সম্পর্কে জানতে পেরেছে। কেউ কি তবে জঙ্গলে আসে? যদি আসে তাহলে অনুভবকে জীবিত ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? হঠাৎ সম্মুখে নজর যেতেই ছেলেকে মুখ ফোলাতে দেখে মুচকি হাসে সে। বার কয়েক ডেকেও অনুভবের ছাড়া না পেয়ে হতাশ হয় সে। ছেলেটা বড্ড জিদ্দি হয়েছে। মায়ের মুখ থেকে কিভাবে কথা বের করা যায় তা সে ভালোই রপ্ত করেছে। অবশেষে ছেলের জিদের কাছে হার মানতে হয় তাকে। বাধ্য হয়ে বলতে শুরু করে ভ্যাম্পায়ার রাজ্য ও নেকড়ে রাজ্য সম্পর্কে। তাদের শক্তি, হিংস্রতা, তাদের শত্রুতা, রাজকুমারী অদ্ভুত শক্তি, সবকিছুই উল্লেখ করে সে। সব বলা শেষে দ্রুত প্রস্থান করে সে। জানে ছেলে এখন আরো শখানেক প্রশ্ন করবে। সবকিছু জেনে অবাক হয় অনুভব। ভ্যাম্পায়ারদের জীবন এতটাও জটিল হবে তা সে ভাবেনি। চিন্তা হয় তার প্রিয়তমার জন্য। কেন তাকে এই শক্তি দেওয়া হলো? এই শক্তির জন্যই তো নেকড়েরা তাকে হত্যা করার চেষ্টা করছে। ভাবতে হৃদকম্পন বেড়ে যায় কয়েক গুণ। এত বিপদ তার স্বর্গীয় পরীর জীবনে, অথচ সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ধিক্কার জানায় নিজেকে, ব্যথিত স্বরে বলে, শুনছো প্রিয়তমা, ভালো প্রেমিক হতে পারিনি আমি। পাইনি তোমার মতো করে তোমাকে ভালোবাসতে। সন্ধ্যা গড়িয়ে নেমেছে আধার। সূচনা হয়েছে আরো একটি অন্ধকার ভরা রাত্রের। ভ্যাম্পায়ার রাজ্যের রাজপ্রাসাদে কোনো এক কক্ষে কেউ একজন ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছে। অন্যান্যদের মতো রক্ত তার খাবার নয়। এই প্রাসাদের সকলেই পশু পাখির রক্ত খেয়ে ক্ষুধা নিবারণ করলেও তার খাবার যে মাংস। কিন্তু কোথায় পাবে সে মাংস? তার জন্য তাকে শিকারে যেতে হবে জঙ্গলে। তবে এখন বেরোলে সে ধরা পড়ে যাবে। তাই নিজ কক্ষে ছটফট করতে করতে অপেক্ষা করে রাতের মধ্যম প্রহরের জন্য। লিয়ানা সুকৌশলে সকল প্রহরের নজর এড়িয়ে উঠে এসেছে প্রাসাদের ছাদে। নজর রেখে চলেছে প্রধান দ্বারে।
তার ধারণা সঠিক হলে এই প্রাসাদেই বাস করছে সেই নেকড়ে মানব। ক্ষুধার তাড়নায় তাকে যে বেরোতেই হবে শিকারের উদ্দেশ্যে। তবে অনেক সময় পার হওয়ার পরও প্রাসাদ থেকে কাউকে বেরোতে না দেখে বিরক্ত হয় সে। তখনই দেখতে পায় কেউ প্রাচীর টপকে প্রাসাদের বাহিরে যাচ্ছে। দ্রুত নিজের ডানা মেলবে এমন সময় পেছন থেকে ডেকে ওঠে তার মাথা। রানী অপ্সরা এগিয়ে আসে, নিজ কন্যাকে এভাবে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, তুমি এই সময়ে এখানে কি করছো? তোমাকে তো তোমার পিতা যখন তখন কক্ষ থেকে বেরোতে নিষেধ করেছে। ঘাবড়ে যায় লিয়ানা, কি উত্তর দেবে মাতাকে? রানী অপ্সরা পুনরায় শুধায়, কন্যা নীরবতার কারণ? লিয়ানা দূরের একটি পাখি দেখিয়ে বলে, টাটকা রক্তের সন্ধানে এসেছিলাম। তুমি তো জানোই রাতে আমার রক্তের নেশা লাগে। কন্যার জবাবে সন্তুষ্ট হয়ে তাকে নিচে নামতে বলে নেমে যান রানী অপ্সরা। মাতা যেতেই স্বস্তির শ্বাস ছাড়ে লিয়ানা। দ্রুত নিজের ডানা মেলে উড়ে যায় জঙ্গলের দিকে। অনুভব ব্যথিত হৃদয় নিয়ে অপেক্ষা করছে প্রিয়তমার আগমনে। নিজের প্রতি তার রাগ ক্রমেই বেড়ে চলেছে। রাগে অনুশোচনায় সে খেয়ালও করেনি কখন সে প্রবেশদ্বারের বাহিরে এসে দাঁড়িয়েছে। ভুলে গেছে তার মাতার দেওয়া নির্দেশ, প্রিয়তমার দেওয়া সতর্কবার্তা। তার থেকে কেউ দূরে, কেউ এক দৃষ্টিতে দেখছে নিজের শিকারকে। জিভ দিয়ে লালা ঝরছে মনুষ্য শিকারের লোভে। প্রস্তুতি নিচ্ছে ঝাঁপিয়ে পড়ার। হঠাৎ অনুভব নিজের পেছনে কিছু অস্তিত্ব টের পেয়ে পেছনে ফিরতেই সম্মুখে দাঁড়ানো কুচকুচে কালো নেকড়েটিকে দেখে আতঙ্কিত হয়ে ছিটকে পড়ে মাটিতে। নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে তার শরীরে, নিজের বিশালাকার নখ দ্বারা আঁচড় কাটে তার মুখে গলায়। মাথাটা এগিয়ে নিয়ে ঘাড় নেয় শিকারের। প্রাণঘাতী থাবা বসাতে লোমশ শক্ত হাত তুলে ধরতেই মৃত্যু ভয় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে অনুভব। বিড়বিড়িয়ে বলে, শেষবারের মতো কি তোমায় দেখতে পারবো না আমার জননী? দেখতে কি পাবো না আমার প্রিয়তমার মুখশ্রী? হয়তো এখানেই ছিল আমার ছোট্ট জীবনের সমাপ্তি। তুমি কি পুত্র শোক কাটিয়ে উঠতে পারবে মা? পারবে কি আমার প্রিয়তমা নতুন করে শুরু করতে? তখনই উপলব্ধি করতে পারলো নেকড়েটা তার উপর থেকে সরে গেছে। শিকার করার বদলে মাটিতে আছে পড়ে গঙ্গাছে ওটা। আশ্চর্য হয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় প্রিয়তমার সেই ভয়ঙ্করী হৃদস্পর্শী রূপ। ভ্যাম্পায়ার রূপ তাকে যেন অতিরিক্ত লাস্যময়ী লাগছে। তার ধ্যান ভঙ্গ হয় নেকড়েটার গগন কাঁপানো চিৎকারে। দেখতে পায় নেকড়েটার লোমশ হাত দিয়ে রক্তের স্রোত বেয়ে চলেছে। লিয়ানা আবারও নেকড়েটাকে আঘাত করতে এগিয়ে যায়। নেকড়েটা নিজের তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা মুহূর্তেই বুঝে নেয় এই শক্তিশালী ভ্যাম্পায়ারের দুর্বলতা। চতুরতার সাথে মাটি থেকে পাথর তুলে সর্বশক্তি দিয়ে ছুরি মারে অনুভবের উদ্দেশ্যে। পাথরটা এসে হাতের উপর পড়তেই কেটে যায় অনেকটা খানি। অনুভব ব্যথায় আহ করে হাত ধরে বসে পড়ে। তৎক্ষণাৎ পেছনে ফিরে লিয়ানা। অনুভবের দিকে এগিয়ে যেতে নিলে কিছু মনে পড়তেই আবারও ঘুরে দাঁড়িয়ে দেখতে পায় নেকড়েটা সেখানে নেই। রাগে গর্জন করে উঠে লিয়ানা, আবারও পালিয়েছে সেই ধূর্ত নেগড়ে। তবে আজ তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। তোর ক্ষতই তোকে চিহ্নিত করবে। অনুভবকে কাতরাতে দেখে দ্রুত স্বাভাবিক রূপে এসে ছুটে গিয়ে অনুভবকে টেনে উঠিয়ে বসায়। হাত বুলিয়ে দেয় তার সমস্ত মুখে, গলায় ও হাতে। নিমেষেই বিলীন হয়ে যায় সমস্ত ক্ষত। হঠাৎ ব্যথা কমে যাওয়ায় অনুভব লক্ষ্য করে প্রিয়তমার স্পর্শে আতশবাজির ধোয়ার মতোই তার ক্ষতগুলো মিলিয়ে গেছে। তার আশ্চর্য হয়ে যাওয়া মুখ দেখে কিছু বলতে নিলে অনুভব তার পূর্বেই বলে ওঠে, আমি জানি তোমাদের হিলিং পাওয়ার সম্পর্কে। কিভাবে জানো? আমি তো এই ব্যাপারে তোমাকে কিচ্ছু বলিনি। আমার মাতা জানিয়েছেন তোমাদের সকল তথ্য। লিয়ানা তাজ্জব বনে যায়। তোমার মাতা এত কিছু কিভাবে জানে? আমার মাতা অনেক বড় জাদুকরী এবং বুদ্ধিমতী। তাহলে তো দেখতে হয় আমার ভবিষ্যৎ মাতাকে। তার কথার উত্তরে অনুভব কিছু বলবে তার পূর্বেই একটি অদ্ভুত জাল এসে পড়ে লিয়ানার শরীরে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় তাকে। ধরনী যেন রঙ্গমঞ্চ। তার এক এক সময় এক এক রূপে তাল মিলায় প্রকৃতি। নিশ্চুপ থমথমে পরিবেশ জানান দিচ্ছে প্রকৃতির আজ বেজায় অভিমান। ধরিত্রী জুড়ে এই অসীম নিস্তব্ধতার মাঝেও কেউ গগন কাঁপিয়ে গর্জন করে চলেছে যন্ত্রণায়। তারই সম্মুখে প্রিয়তমার ব্যথায় দিশেহারা হয়ে ছটফট করছে গভীর প্রণয়ে আসক্ত এক পুরুষ। বিশাল অরণ্য ছেয়ে গেছে তাদের আত্মচিৎকারে। লিয়ানার শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মায়াবী জাল। মরণ যন্ত্রণা দিচ্ছে তার প্রতিটি শিরায়। যতই ছাড়ানোর চেষ্টা করা হয় ততই গেঁথে যায় তার শরীরে। এই জাল যেন আজ ভ্যাম্পায়ার নিধন না করেই ছাড়বে না। সম্মুখে ছটফট করছে অনুভব। হাজারবার চেষ্টা করেও সে মায়াবী জাল ছাড়াতে ব্যর্থ। হাত ছোঁয়াতেই ছিটকে পড়ে সে।
প্রিয়তমার প্রতিটি যন্ত্রণাময় চিৎকারে সে তীরবিদ্ধ হরিণের মতো ছটফট করতে থাকে। এক পর্যায়ে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে লিয়ানা। অনুভব আবারও উন্মাদের ন্যায় ছুটে গিয়ে প্রিয়তমাকে স্পর্শ করতে চাইলে পুনরায় তাকে ছিটকে ফেলে সেই মায়াবী জাল। বারংবার ব্যর্থ অনুভব অজস্র কান্নায় ভেঙে পড়ে। আচমকা কারোর উপস্থিতি টের পেয়ে নেত্রে তুলে তাকিয়ে হতবাক হওয়ার সীমা থাকে না তার। এই যে স্বয়ং তার জননী, আর বুঝতে বাকি থাকে না এই মায়াবী জালের সৃষ্টিকারী তারই প্রিয় মাতা। মায়ের সামনে হাঁটু ভেঙে বসে তার হাত দুটো আঁকড়ে জানতে চায়, এত পাষাণ তুমি কিভাবে হলে মা? ইলি কঠোর স্বরে বলে, তুমি অবুঝ অনুভব, জানো না এই ভ্যাম্পায়াররা কতটা ভয়ঙ্কর হতে পারে? ছলনা করে মানুষের রক্ত শুষে নেওয়া এদের ধর্ম। উন্মাদের ন্যায় চিৎকার করে ওঠে অনুভব। মাতার কথার প্রতিবাদ করে বলে, ভ্যাম্পায়ার রাজ্যে মানুষের রক্তপান করা নিষিদ্ধ, এই ব্যাপারে জ্ঞাত তুমি, তবুও কেন মূর্খের প্রলোভ বকছ? কোন অপরাধের শাস্তি দিচ্ছ তাকে? তোমার পুত্রকে প্রণয়ে আবদ্ধ করায় যদি তার অপরাধ হয়, তবে সেই অপরাধের প্রধান আসামি তোমার পুত্র নিজে। নিক্ষেপ করো ওই জাল আমার শরীরে। ছেলের কথার প্রত্যুত্তরে কিছুই বলার থাকে না ইলির, কারণ অনুভবের বলা একটি বাক্য মিথ্যে নয়। নিজ পুত্রের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বিনা অপরাধে সে প্রহার করেছে ভ্যাম্পায়ার কন্যাকে। তবে হিংস্র কন্যা তার অনুভবের জন্য সঠিক নয়। মাতাকে নিশ্চুপ থাকতে দেখে সে ব্যাকুল স্বরে বলে, এত নিষ্ঠুর তুমি হয়েও না, ওর ভীষণ কষ্ট হচ্ছে মা, মুক্ত করো ওকে। ছেলেকে আকুলতায় দেখে বিস্মিত হয় ইলি। একজন হিংস্র ভ্যাম্পায়ার কন্যা কিভাবে তার পুত্রের হৃদয়ে এমন নিবিড় প্রণয় সৃষ্টি করতে পারে? পুনরায় শুনতে পায় ছেলের আকুলতা ভরা কণ্ঠ, তুলে নাও তোমার মায়াবী জাল, ওই কন্যার কিছু হলে আমি মরে যাব মা। তোমার অনুভবের পান ভোমরা যে ওই ভ্যাম্পায়ার কন্যা। ছেলের এহেন কথায় আটকে উঠে ইলি দ্রুততার সহিত তুলে নেয় মায়াবী জাল। জাদু দ্বারা বিলীন করে দেয় মায়াবী জাল দ্বারা সৃষ্টি হওয়া সমস্ত জখম। অনুভব দ্রুত উঠে গিয়ে লিয়ানার পাশে হাঁটু ভেঙে বসে তাকে আগলে নেয় দু হাতেই। কোলের উপর শুয়ে আলতোভাবে দুগালে চাপড় দিয়ে ব্যস্ত কণ্ঠে ডাকে, উঠো প্রিয়তমা, আর কেউ কষ্ট দেবে না তোমাকে, চোখ মেলে দেখো একটিবার। ধীরে ধীরে চোখ খুলে লিয়ানা। ঝাপসা চোখে নিজের মুখের উপরে দেখতে পায় প্রিয় পুরুষের মুখশ্রী। দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে তার বাহু, মুখ গুজে দেয় অনুভবের বক্ষদেশে। সকল যন্ত্রণা ভুলে যায় প্রিয় পুরুষের সান্নিধ্যে। ঈষৎ দূরে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করছে ইলি। কাশি দিয়ে জানান দেয় নিজের উপস্থিতি। পাশে দাঁড়িয়ে থাকা রমণীটিকে এতক্ষণেই দেখতে পায়নি লিয়ানা। হঠাৎ তার উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে আসতে চাইলে তাকে আরো নিজের সাথে আঁকড়ে নেয় অনুভব। ধমক দিয়ে বলে, এত কিলবিল করছো কেন? এই সুন্দরী দেবী আমার মাতা। আহামকের মতো চেয়ে থাকে লিয়ানা। নিজের মাতার সম্মুখে আমাকে এইভাবে আঁকড়ে ধরে রেখে আবার বলছে কিলবিল করছো কেন? কতটা অসভ্য নির্লজ্জ এই পুরুষ! তার কটমট চাহনি দেখে অনুভব ভ্রু কুচকে শুধায়, আমাকে গালি দিচ্ছ নাকি মনে মনে? অবিচার করেছে বিধি, তুমি আমার মনের সব কথা শুনতে পাও, অথচ আমি তোমার মনের কথা শুনতে পাই না। লিয়ানা সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে, ছাড়ো আমাকে। দুজনে আজব কর্মকাণ্ডে ইলির কপাল চাপড়াতে মন চাইল নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে অনুভবকে বলে, ওকে ভবনের ভিতরে নিয়ে আসো। বলতে দেরি, কিন্তু অনুভবে লিয়ানাকে কোলে তুলতে দেরি হয় না। লিয়ানার মনে হয় এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। সে কোল থেকে নামার চেষ্টা করতেই চোখ রাঙায় অনুভব। হঠাৎ প্রবেশদ্বারের সামনে এসে থমকে দাঁড়ায় সে। মনে পড়ে সুরক্ষা রেখার কথা। তার জননী মাথা নেড়ে আশ্বস্ত করে প্রবেশদ্বারে পা রাখে সে। কিছুক্ষণ পেরিয়ে গেলেও কিচ্ছু হয় না দেখে স্বস্তির শ্বাস ছেড়ে ভবনের ভেতরে প্রবেশ করে। নিজের কক্ষে গিয়ে তাকে বিছানায় নামিয়ে দিলেও লিয়ানা লজ্জায় দুহাতে নেত্রপলব ঢেকে রাখে। এলি এগিয়ে এসে বিছানার এক কোণায় বসে অনুভবের উদ্দেশ্যে বলে, তুমি কক্ষের বাইরে গিয়ে অপেক্ষা করো, আমার কথা আছে রাজকন্যার সাথে। মুখ চুপসে যায় অনুভবের। কি এমন কথা যে আমার সামনে বলা যায় না? তুমি আবার ওকে বোকা দেওয়ার ফোন দিয়ে আটনি তো? এলি অনুভবের দিকে তেড়ে গিয়ে কিঞ্চিত উচ্চস্বরে বলে, গেলি হতো ছাড়া। অমনি অনুভব দ্রুত বেগে বেরিয়ে পড়ে। কক্ষের বাইরে গিয়ে তাদের কথোপকথন শুনতে না পেয়ে হাঁসফাঁস করতে থাকে। লিয়ানা মাথা নিচু করে বসে আছে।
অনুভবের মাথা কি কথা বলবে তা ভেবে কিছুটা ভয় ভয় করছে। ইলি গম্ভীর মুখে শুধায়, তুমি কি ভালোবাসো আমার পুত্রকে? ভুলে যেও না, তুমি একজন শক্তিশালী ভ্যাম্পায়ার আর অনুভব সাধারণ এক মানব। লিয়ানা কিছুটা নড়ে চড়ে বসে, অতঃপর মাথা তুলে বলে, সে মানব জাতি বলে তাকে ভালোবাসতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার শুধু অনুভব লাগবে, তার জন্য সমস্ত বাধা অতিক্রম করতে প্রস্তুত আমি। ইলি এই জবাবে সন্তুষ্ট হলেও আবারও গম্ভীর স্বরে বলে, মানব প্রেমে পাগল হইও না কন্যা, এই প্রণয় তোমাকে মায়াবী জালের চেয়েও অধিক যন্ত্রণা দেবে। লিয়ানা মুচকি হেসে জবাব দেয়, তাই যদি হয় আমি লক্ষ্যবার স্বেচ্ছায় বরণ করে নেব সেই যন্ত্রণা। এমন ঠাস ঠাস জবাবে টাসকি খেয়ে যায় ইলি। এই কন্যা তো প্রণয়ে উন্মাদ একেবারে। মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, এমন কাউকেই তো চাইছিলাম আমার পুত্রের জন্য, যে তাকে আগলে রাখবে আমার মতো করে। তোমার ভেতরে অনুভবের জন্য সেই উন্মাদনা দেখছি আমি। আনন্দে লাফিয়ে উঠে লিয়ানা, উত্তেজনায় জাপটে ধরে তাকে। তখনই হুড়মুড় করে কক্ষে প্রবেশ করে অনুভব। তার মাতা এবং প্রিয়তমাকে একসাথে জড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে চেয়ে থাকি তাদের দিকে। ভাবে, এ কেমন জাদু করেছো তার প্রিয়তমা? অকস্মাৎ বেজে ওঠে শেষ প্রহরের ঘণ্টা। যাওয়ার সময় হয়ে যায় লিয়ানার। মাতাকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে নিয়ে আবারও থমকে দাঁড়িয়ে পড়ে। ইলি তার জড়তা বুঝতে পেরে মুচকি হেসে বলে, তোমার জন্য এই সুরক্ষাদ্বার উন্মুক্ত কন্যা, নিশ্চিন্তে পা রাখতে পারো প্রবেশদ্বারে। স্বস্তি পায় লিয়ানা, হাসি মুখে বেরিয়ে যায় সে। ভবন থেকে বেরোবে এমন সময় পেছন থেকে কেউ তাকে টেনে নিয়ে নিজের বক্ষের সাথে আগলে ধরে। আকস্মিক ঘটনায় চমকে তাকায় লিয়ানা। অতঃপর প্রিয় পুরুষের শরীরের ঘ্রাণ পেয়ে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে নেয় তাকে। নেকড়ে রাজা আসিফ হন্তদন্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করে। তার জন্য সেখানে অপেক্ষা করছে আহত রঙ্গন, সঙ্গে রয়েছে এক মুখোশধারী ভ্যাম্পায়ার, যে কিনা আহত রঙ্গনকে ভ্যাম্পায়ার প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে এই নেকড়ে রাজ্যে। আসিফ নিজের পুত্রের এহেন দশা দেখে রাগে বিকট স্বরে গর্জন করে ওঠে প্রাসাদ কাঁপিয়ে। প্রাসাদের সকল নেকড়ে কর্মচারীর শরীরে কাঁপন ধরেছে সেই গর্জনে। রঙ্গন ব্যথায় কাতরাতে কাতরাতে পিতাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে কিছু বলার শক্তি তার অবশিষ্ট নেই। আসিফ দ্রুত এক প্রহরকে বলে, নেকড়ে বৈদ্যকে ডেকে পাঠাও। মুহূর্তেই হাজির হয় নেকড়ে বৈদ্য। সে হরেক রকম ঔষধি পথ্য ব্যবহার করেও ক্ষত বিলীন করতে ব্যর্থ হয়। বৈদ্যকে হতাশ হতে দেখে রাগে তার গলা চেপে শূন্যে ছুঁড়ে ফেলে আসিফ। চিৎকার করে বলে, কোনো কাজের নোস তোরা, নিকর্মা জঞ্জাল কোথাকার। বৈদ্য কোনোভাবে উঠে বসে কাশতে কাশতে বলে, উপায় আছে মহারাজ। এই ক্ষত কোনো শক্তিশালী ভ্যাম্পায়ার দ্বারা সৃষ্টি হয়েছে, যার কোনো ঔষধ পাতি নেই। এই ক্ষত একমাত্র বিলীন হবে ভ্যাম্পায়ারের হিলিং পাওয়ার দ্বারা। তার কথাতে শয়তানি হাসি হাসি মুখোশধারী ভ্যাম্পায়ার এগিয়ে এসে নিজের হাত ছোঁয়ায় রঙ্গনের শরীরে। কিছুক্ষণ পূর্বেও যে রাজ্য ছিল আনন্দ আর হৈহুল্লোড়ে পরিপূর্ণ, মুহূর্তে তার রূপ নিয়েছে যুদ্ধক্ষেত্রে। শান্ত নীরব পরিবেশকে অশান্ত করে আরম্ভ হয়েছে তর্জন গর্জন। কিছুক্ষণ পূর্বে প্রাসাদে ফিরে আসে লিয়ানা, তবে লুকিয়ে নয়, বরং হিংস্র রূপে হাজির হয় প্রধান দ্বারে। প্রহরীরা দ্রুত উন্মুক্ত করে দেয় দ্বার। প্রাসাদে প্রবেশ করতেই রণবীরকে দেখতে পায় সুস্থ শরীরে। অবাক হওয়ার বদলে রাগান্বিত হয়ে প্রহার করে বসে থাকে। তীক্ষ্ণ দাঁত দুটি দিয়ে চুষে নিতে থাকে রণবীরের রক্ত। দ্রুত এগিয়ে এসে বাধা দেয় রানী অপ্সরা। রাগী স্বরে বলে, পাগল হয়ে গিয়েছো তুমি? এ কেমন আচরণ অতিথির সাথে? কেন মারছো রণবীরকে? লিয়ানা উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে, কিসের অতিথি? কোনো নেকড়ে কখনো ভ্যাম্পায়ার রাজ্যের অতিথি হতে পারে না। এ সেই নেকড়ে যাকে খুঁজতেই পুরো ভ্যাম্পায়ার রাজ্য উতলা হয়ে উঠেছে। চমকে গিয়ে রানী অপ্সরা দুপা পিছিয়ে আসে। হতবাক হয়ে চেয়ে থাকে সকল ভ্যাম্পায়ার। সকলের অবাক চাহনি দেখে বাঁকা হেসে উঠে বসে রণবীর। রাজা জায়াদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি কি না এতদিন নিজের ঘরে শত্রু পুষে রেখেছিলাম? রণবীর অট্টহাসিতে ফেটে পড়ে, বলে, যখন জেনে গেছিস তখন আর লুকোচুরি করে? হ্যাঁ, আমি সেই নেকড়ে যাকে তোরা এতদিন হন্য হয় করে খুঁজে চলেছিস। নেকড়ে রাজার আসিফের একমাত্র পুত্র রাজকুমার রঙ্গন। চকিতে তাকায় রাজা জায়াদ। আসিফের যে একটা পুত্র ছিল তার সকলেরই জানা, তবে সে যে নিজের পুত্রকে শত্রু রাজ্যে পাঠিয়ে দেবে তা ভাবনার বাহিরে। রঙ্গন পুনরায় বলে, এসেছিলাম তোমার কন্যাকে ভালোবাসার ফাঁসিয়ে
হত্যা করতে, কিন্তু আমার জানা ছিল না সে এক মানবের প্রেমে মগ্ন। একের পর এক অবাক করা তথ্য সামনে আসলেই সকলে যেন হতবাক হতেও ভুলে যায়। রাগান্বিত লিয়ানা আবারও এগিয়ে এসে প্রহার করে তাকে, ছুঁড়ে ফেলে দেয়ালে। রাগান্বিত স্বরে বলে, ধোকাবাজ, ধূর্ত নেকড়ে, তোর কুচক্রী প্রীতা বড্ড ভুল করে ফেলেছে। তোকে এখানে পাঠিয়ে এসেছিস স্বেচ্ছায়, তবে প্রাণ নিয়ে আর ফিরতে পারবি না। উঠে বসে রণবীর বিদ্রুপ করে বলে, দেরি হয়ে গেছে রাজকন্যা, অনেক বেশি দেরি করে ফেলেছো তুমি। এতক্ষণ হয়তো আমার পিতা চলে এসেছে নিজের নেকড়ে সৈন্য নিয়ে। আর অবাক হওয়ার কোনো অবকাশ নেই। সকল ভ্যাম্পায়ার চেয়ে আছে রাজার দিকে, অপেক্ষা করছে রাজার নির্দেশে। রাজা জায়াত ভ্যাম্পায়ারদের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে, অতি দ্রুত বেরিয়ে পড়ো তোমরা, ঘিরে নাও পুরো রাজ্য, একটা নেকড়েও যেন বাঁচতে না পারে। আদেশ পেয়ে দ্রুত বেরিয়ে পড়ে তারা, ঘিরে নেয় রাজ্যের চারিদিক। ঠিক তখনই আসিফ নিজের সৈন্যদল নিয়ে হামলে পড়ে প্রধান দ্বারে। বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা। ভ্যাম্পায়ার সৈন্যরা তাদের আটকানোর জন্য প্রাণপণে লড়াই করে চলেছে। এখন তাদের প্রয়োজন শুধু নির্দিষ্ট সেই অস্ত্র। অনুভব জঙ্গলের শিকারে ব্যস্ত। খরগোশটা বারবার তার নজর এড়িয়ে পালিয়ে যাচ্ছে, চতুরতার সাথে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। অনুভব শিকারের পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে ওঠে, বিরক্ত হয়ে বলে, বজ্জাত খরগোশ, আজ তুই কি খেয়ে এসেছিস রে, এত যে দৌড়াচ্ছিস? দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায় খরগোশটি। অনুভব তার দিকে এগিয়ে যাবে, তখনই ঝোপের মধ্য থেকে দৌড়ে বেরিয়ে আসে তিনটে ছোট্ট ছোট্ট খরগোশ ছানা। বড় খরগোশটির কাছে এগিয়ে এসে আদুরের শব্দ করে, মিশে যায় মায়ের শরীরের সাথে। বড্ড মায়া হয় অনুভবে। তীর ধনুক কাঁধে ঝুলিয়ে বলে, যা, ছেড়ে দিলাম, বেঁচে গেলি আজ তোরা। তোদেরকে মায়ের আদর থেকে বঞ্চিত করব না। খরগোশটা কি বুঝলো কে জানে, এক ধ্যানে চেয়ে থাকে তার দিকে। মুচকি এসে পেছন ফিরতেই কাউকে তার দিকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে ভাবে, এই জঙ্গলে তো কেউ আসে না, তাহলে এই লোক কোথা থেকে আসলো? আবার আমাকে দেখে দাঁত বের করছে, ব্যাটার মতলবটা কি? লোকটা সরাসরি তার সামনে এসে বলে, আমি ভ্যাম্পায়ার রাজ্য থেকে এসেছি। চোখ বড় বড় করে তাকায় অনুভব, বলে, আপনিও কি ভ্যাম্পায়ার? লোকটা হাসি মুখেই বলে, আমাদের রাজ্যের সকলেই ভ্যাম্পায়ার। ভ্রু কুচকে ফেলে অনুভব। এ আবার আমার রক্ত শুষে নিতে এসেছে নাকি? হাসি দেখি সরছেই না মুখ থেকে। বাহ, শিকার দেখে পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো এত আনন্দ। বজ্জাত ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারটা তার মনের কথা শুনতে পেয়ে টাসকি খেয়ে যায়। মানব জাতি কত ভয়ঙ্কর, ভ্যাম্পায়ারের সামনে দাঁড়িয়ে কেউ এসব ভাবতে পারে? আমাকে পাত্তা দিচ্ছে না এই ছেলে, এমন লাগছে যেন তার সামনে কোনো বিলাই দাঁড়িয়ে আছে। লোকটা টাসকি খাওয়া চাহরি দেখে অনুভবের মনে পড়ে যায় এরা মনের কথা শুনতে পারে, তাই কথা কাটাতে দ্রুত শুধায়, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? আমার জানা মতে ভ্যাম্পায়ার রাজ্যে মানুষের রক্তপান করা নিষিদ্ধ। লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায়, জানায়, আমাকে রাজকুমারী লিয়ান পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। অনুভব সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, কিন্তু কেন? আমাকে নিতে হলে সে নিজে আসতে পারতো। লোকটা থতমত খেয়ে যায়, নিজেকে সামলে বলে ওঠে, আসলে আপনার কথা জানতে পেরে রাজকুমারীকে আটকে রেখেছেন তার পিতা। বলেছেন আপনার সাথে আলাপ করে তবেই নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন তিনি। এবার যেন অনুভবের আর কিছু বলার অবকাশ থাকে না। চিন্তিত হয়ে দ্রুত লোকটার সাথে যাত্রা শুরু করে ভ্যাম্পায়ার রাজ্যের উদ্দেশ্যে। চিন্তিত থাকার কারণেই তার চোখ এড়িয়ে যায় ভ্যাম্পায়ারটার রহস্যময় হাসি। অস্ত্রের ঝনঝন শব্দে মুখরিত পরিবেশ। ভ্যাম্পায়ার রাজ্য পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। একে অপরকে প্রহার করার একটি সুযোগও কেউ ছাড়তে নারাজ। নেকড়ে সেনারা সমানে ভ্যাম্পায়ারদের উপর আক্রমণ করে আহত করলেও হত্যা করতে পারছে না একটি ভ্যাম্পায়ারকেও। তাদের হত্যা করতে প্রয়োজন রূপা দিয়ে তৈরি পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত বিশেষ ধরনের ছুরি, যা ভ্যাম্পায়ার রাজ্যে গুপ্ত স্থানে সুরক্ষিত রয়েছে। তখনই রানী অপ্সরা চতুরতার সাথে ছুরি চালিয়ে দেয় নেকড়ে সেনাপতি রবার্টের শরীরে। গগন কাঁপিয়ে আত্মরোধ করে নিজের প্রাণ ত্যাগ করে রবার্ট। প্রাসাদের ভেতর লিয়ানার একের পর এক প্রাণঘাতী প্রহারে মৃত্যুর সীমান্তে পৌঁছে গেছে রঙ্গন। নেকড়ে রূপে এসে আঘাত করতে চাইলেও কোনো সুবিধা করতে পারছে না সে। একসময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে নিচে। অন্যদিকে রাজা জায়াত অস্ত্রাগারের ভেতরে হুন্নে হয়ে খুঁজে চলছে নেকড়ে নিধন অস্ত্র, যে অস্ত্রের এক প্রহারেই একটি নেকড়েকে চিরতরে শেষ করতে সক্ষম। হাজার খুঁজেও সেই অস্ত্রের হদিশ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে।
রাগান্বিত স্বরে বলে, আমার অস্ত্রগার থেকে অস্ত্র চুরি করার কোনো নেকড়ের সাধ্য তো হতে পারে না। এ কোনো ভ্যাম্পায়ারের কাজ। বিশ্বাসঘাতকতা করেছে আমার নিজের লোক। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে যায় প্রাসাদের পেছনে। দ্রুত গুপ্ত কক্ষের দ্বারে গিয়ে নিজের তলোয়ার ছোঁয়াতে শব্দ করে খুলে যায় সেই দ্বার। ভেতরে প্রবেশ করে কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে। চিন্তিত কণ্ঠে বলে, এই অস্ত্র একবার নেকড়েদের হাতে পড়লে শেষ হয়ে যাবে ভ্যাম্পায়ার রাজ্য। বাঁচতে দেবে না আমার কন্যা, প্রাণ নেবে প্রতিটি ভ্যাম্পায়ার। তৎক্ষণাৎ হিংস্র স্বরে বলে, বিশ্বাসঘাতকতা করার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। হঠাৎ বাহির থেকে অতিরিক্ত শোরগোলের শব্দে দ্রুত বেরিয়ে আসে সে। মুহূর্তে পৌঁছে যায় যুদ্ধ ময়দানে। নিজের হিংস্র রূপে এসে ছুটে যায় আসিফের দিকে। দুই রাজ্যের দুই রাজা একে অপরকে নিরলস প্রহার করে চলেছে। তাদের যুদ্ধের কলাকৌশল অত্যন্ত নিখুঁত, যা কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। পার্থক্য শুধু এতটুকুই, কেউ লড়াই করছে নিজের রাজ্য বাঁচাতে, আর কেউ লড়ছে অন্যের রাজ্য নিঃশেষ করতেই। প্রাসাদের ভেতরে কেউ রহস্যময়ভাবে হেসে চলেছে, আর দুই হাতে দুটো বিস্ময়কর অস্ত্র। সে অস্ত্র দুটোকে ছুঁয়ে দিয়ে বলে, এতদিনে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে। রাজকন্যা, প্রস্তুত হও নিজের মৃত্যুর জন্য। কি অবস্থা হবে তোমাদের যখন শুনবে আমি রঙ্গনের খত ঠিক করেছি নিজের হোলিং পাওয়ার দ্বারা। যখন দেখবে তোমার প্রিয় পুরুষ এই যুদ্ধের ময়দানে মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে। লিয়ানা ভেতর থেকে বেরিয়ে আসে আদমরা রঙ্গনকে সাথে নিয়ে চিৎকার করে বলে, যুদ্ধ থামাও বলছি। নিজেদের রাজকুমারকে জীবিত চাইলে বন্ধ করো এই হত্যা নীলা। নিমেষেই থেমে যায় সমস্ত শোরগোল। আসিফ আতকে উঠে নিজের পুত্রের এহেন অবস্থা দেখে দ্রুত যুদ্ধ বন্ধ করে ঘোষণা দেয় নিজের পরাজয়ের। তবুও সন্তুষ্ট হতে পারে না লিয়ানা। রঙ্গনকে সে মুক্ত করে না। ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করে, এই ধূর্ত কুচক্রি নেকড়ে ছলনা করছে না তো। অনুভব রাজ্যে প্রবেশ করে এত হট্টগোল দেখে চমকে যায়। তবুও প্রিয়তমাকে দেখার আশায় এগোতে থাকে রাজ্যের ভেতরে। কিছু চিনতে না পেরে কিঞ্চিত রাগী স্বরে বলে, কামচোর ভ্যাম্পায়ারটা আমাকে একা ফেলে কোথায় চলে গেছে? ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে গেছে, তবুও দেখা নেই সেই রাজপ্রাসাদে। ক্লান্ত শরীর নিয়ে মাটিতে বসতে যাবে এমন সময় নজর কাড়ে বিশাল এক অট্টালিকা। নিঃসন্দেহে এটাই রাজপ্রাসাদ। প্রিয়তমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে সে। রাজপ্রাসাদের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করতেই আটকে উঠে ভয়ানক দৃশ্যে। সম্মুখে পড়ে আছে কিছু নেকড়ের লাশ আর কিছু আহত ভ্যাম্পায়ার। ভয়ে ভয়ে তাদেরকে কাটিয়ে আরো ভেতরে যেতেই দেখতে পাই নেকড়ে ভ্যাম্পায়াররা সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে এই দুজন সুপুরুষ, যে কেউ দেখে বলে দিতে পারবে এরা দুই রাজ্যে দুই রাজা। ভ্যাম্পায়ার রাজার পাশে একটি সুন্দরী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আনমনি বলে, ইনি নিশ্চয়ই লিয়ানার মাতা। প্রাসাদের ঠিক সম্মুখে দেখতে পায় নিজের প্রিয়তমাকে, তবে তার পায়ের কাছে পড়ে আছে এক যুবকের অর্ধমৃত দেহ। এই যে সেই জঙ্গলের যুবক, মানে লিয়ানার অতিথি। যুবকটি কাঁচাচ্ছে, তবে লিয়ানা কোনো ভ্রুক্ষেপই করছে না তাকে। অবাক হয় অনুভব প্রিয়তমার এমন নিষ্ঠুরতা দেখে। হঠাৎ লিয়ানার পেছন দেখতে পায় সেই ভ্যাম্পায়ারকে, যে তাকে ডেকে এনেছে। সে কিছু বলবেই তার পূর্বেই নজর করে ভ্যাম্পায়ারটির হাতে থাকা রূপলি রঙের ছুরিটি, যা ক্রমেই তার প্রিয়তমার দিকে অগ্রসর হচ্ছে। লিয়ানা নিজের পেছনে কারোর উপস্থিতি বুঝে পেছন ফিরতেই কেউ তাকে প্রহার করে পূর্ণচন্দ্রের শক্তি মিশ্রিত ভ্যাম্পায়ার নিধন অস্ত্র দ্বারা। প্রকৃতি ভীষণ গম্ভীর। রাজ্য জুড়ে গভীর নিস্তব্ধতা জানান দিচ্ছে এর ফল ভয়ঙ্কর হবে। লিয়ানা চোখ বন্ধ করে অপেক্ষা করছে নিজের মৃত্যুর। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও অস্ত্রের স্পর্শ না পেয়ে সে চোখ খুলে তাকায়। চোখ খুলে এমন নিষ্ঠুর দৃশ্য দেখতে হবে জানলে হয়তো সে আজীবন চোখ বন্ধ করেই থাকত। সকল নেকড়ে ভ্যাম্পায়ার হতভম্ব হয়ে চেয়ে আছে রাজকন্যার দিকে। তার ঠিক সম্মুখে মাটিতে পড়ে আছে অস্ত্রবিদ্ধ একটি মানব শরীর। লিয়ানা গলা ফাটিয়ে চিৎকার করে বলতে চায় অনুভব, তবে তার কণ্ঠই যেন তার সাথে বেইমানি করছে। গলা থেকে একটি শব্দ বেরোয় না। শ্বাস প্রশ্বাস আটকে আসতে চাইছে। হাঁটু ভেঙে বসে পড়ে মাটিতে। উন্মাদের মতো কোলে তুলে নেয় মানব শরীরটি। নেত্র দুটো থেকে অঝরের অশ্রু ঝরছে, কিন্তু একটি বাক্য উচ্চারণ করার শক্তি নেই তার শরীরে। অনুভব শূন্য দৃষ্টিতে চেয়ে আছে নিজের প্রিয়তমার দিকে। শেষবারের মতো হাত দুটো বাড়িয়ে দিয়ে আঁকড়ে ধরতে চায় নিজের প্রিয়তমাকে, তবে সেই সময়টুকু তার শরীর তাকে দিতে চায়। তার জননীকে ছেড়ে প্রিয়তমাকে ছেড়ে পাড়ে জমাতে চাচ্ছে মৃত্যুপুরীর গহীন অরণ্যে। অনেক শক্তি সঞ্চয় করে কাটা কাটা স্বরে বলে,
আমি আসবো প্রিয়তমা, তোমার প্রণয়ে আবদ্ধ হতে আমি আবার ফিরে আসবো। অতঃপর আস্তে আস্তে চোখ দুটো চিরজীবনের জন্য বন্ধ করে নেয়। বন্ধ হয়ে যায় তার স্বল্প পরিসরে চলা শ্বাস প্রশ্বাস। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে লিয়ানা। তার কান্নায় ভারী হয়ে যায় আকাশ বাতাস। নিথর দেহটাকে নিজের বক্ষে আঁকড়ে ধরে বারবার উন্মাদের ন্যায় ডাকতে থাকি, অনুভব ওঠো, এমন বিরহ তুমি আমায় দিও না। তোমার প্রিয়তমার যে শক্তি নেই এই বিরহ সহ্য করার, ওঠো না অনুভব। প্রিয়তমার হাজার ডাকেও আজ আর সাড়া দেয় না অনুভব। তার স্বর্গীয় পরীর করুণ আহাজারিতে চোখ মেলে না সে। নিষ্ঠুর নিয়তি যেন সমস্ত বাধা মানতে নারাজ। এমন হৃদয় বিদারক দৃশ্যে স্তব্ধ হয়ে যায় পুরো যুদ্ধ ময়দান। এই দৃশ্য আরো করুণ করতেই যেন সেই ময়দানে হাজির হয় জাদুকরী ইলি। ময়দানে প্রবেশ করতেই তার নজর গিয়ে পড়ে রাজকুমারীর কোলের উপর, যেখানে শুয়ে আছে তার কলিজার টুকরার নিথর দেহ। রাজকন্যা নিস্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সেদিকেই। অসাড় হয়ে আসে তার পা দুটো, টলকে টলকে সামনে এগোচ্ছে আর ভাবছে, আমার চোখ দুটো কি এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল নাকি? কি সব ভুলভাল দেখছি। কিন্তু না, রাজকন্যার সম্মুখে গিয়ে দাঁড়াতেই তার সমস্ত ভুল ভেঙে যায়। এটি তার অনুভব। কিন্তু ও এভাবে শুয়ে আছে কেন? সামনে বসে অনুভবকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, এই অনুভব, শুয়ে আছিস কেন? ওঠ বলছি বজ্জাত ছেলে। তার আকুলতা ভরা ডাকেও এক ফোঁটা নড়ে না অনুভব। রাজা জায়াদ এগিয়ে এসে নাকে মুখে হাত দিয়ে বোঝার চেষ্টা করে প্রাণ আছে কি না। অতঃপর হতাশ স্বরে বলে, না, ওর দেহে প্রাণ নেই। জ্বলে উঠে ইলি চিৎকার করে বলে, এই রাজা, পাগল হয়ে গিয়েছিস তুই? আমার অনুভবের কিচ্ছু হয়নি। রাজা জায়াদ উপলব্ধি করতে পারি তার মনের অবস্থা। স্বীকার না করতে চাইলেও এই যে কঠিন বাস্তব। অযোধ্যায় অশ্রু বেয়ে পড়ে ইলির চোখ দুটি থেকে। তার আদরে বাচ্চাটা আর নেই। কে ডাকবে তাকে জননী বলে? কে বলবে তোমাকে না দেখলে আমার দিন শুরু হয় না? কে মুখ ফুলিয়ে বায়না করবে তার কাছে? সে পাগলের ন্যায় প্রলাপ করতে থাকে, উঠ বাবা, তোর মাতার যে তুই ছাড়া আর কেউ নেই। তোকে ছাড়া কি করে থাকবে তো জননী? ভীষণ আফসোস হয় রাজা রানী। তাদের কন্যা ভুল মানুষকে বেছে নেয়নি। রানী অপ্সরা গিয়ে লিয়ানাকে কয়েকবার ডাকে, তবে কোনো সাড়া না পেয়ে হতাশ হয়। জাদুকরী ইলির দিকে একবার তাকায়, উপলব্ধি করতে পারে তার কষ্ট। সকলে এই দৃশ্যে ব্যথিত হলে কয়েকজনের জন্য যেন এটাই মোক্ষম সুযোগ। লিয়ানা ঠিক পেছনে চেতনা হারিয়ে পড়ে রয়েছে রঙ্গন। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে সে বোঝার চেষ্টা করে কি ঘটেছে এখানে। সামনে পড়ে থাকা যুবকের দেহটা দেখে অবাক হয় সে। বিড়বিড়িয়ে বলে, বেক্টেল ভ্যাম্পায়ারটাকে এর কথা বলে ভুল করেছি আমি। কি দরকার ছিল এটাকে ডেকে আনার? শুধু শুধু বেঁচে গেল। কেউ দূরে নিজের পিতাকে হা করে থাকতে দেখে আরো রাগান্বিত হয় সে। বিরক্ত স্বরে বলে, এই সুযোগ এগুলোকে মেরে না দিয়ে দেখো কেমন বেবুকের মতো চেয়ে আছে। সে আবার নাকি ভ্যাম্পায়ার রাজ্য ধ্বংস করবে। অন্যদিকে আসিফ ভ্যাম্পায়ারটাকে বারবার ইঙ্গিত দিয়েও বোঝাতে পারছে না অস্ত্রের কথা। সে দুটো অস্ত্রই দুই হাতে ধরে দাঁড়িয়ে আছে আহাম্মকের মতো। হঠাৎ ভ্যাম্পায়ারটার ধ্যান ভাঙে। সে ফুসলে উঠে অস্ত্র নিয়ে এগিয়ে যায় রাজকুমারীর দিকে। অস্ত্র উপরে তুলে ধরতেই হিংস্র চোখে তাকায় ইলিয়ানা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের বেগে তার হাত থেকে কেড়ে নেয় নেকড়ে নিধন সেই অস্ত্র, যা নিখুঁতভাবে কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। মুহূর্তেই সর্বশক্তি দিয়ে সেই অস্ত্র গেঁথে দেয় রঙ্গনের শরীরে। রঙ্গন একবার চোখ বড় বড় করে নিঃশ্বাস নিয়ে ত্যাগ করে নিজের প্রাণ। আটকে উঠে সকলে। আসিফ দৌড়ে যায় নিজের পুত্রের দিকে। লিয়ানা হিংস্র চোখে তাকায় মন্ত্রী ওয়ালিদের দিকে, চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক বেঈমান, তুই নেকড়ে রাজ্যের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে হত্যা করলি আমার অনুভবকে। তোর কি প্রাণের মায়া নেই? আজ তোকে এমন মৃত্যু দেব যে আর কেউ কখনো ধোঁকাবাজি করার সাহস করবে না। ভয় পেয়ে যায় মন্ত্রী, তবুও সাহস করে তার হাতে থাকা রূপলি রঙের ছুরিটি তুলে প্রহার করতে চায় লিয়ানাকে। কিন্তু তার পূর্বেই সে আবিষ্কার করে তার হাতেই কোনো অস্ত্র নেই। চমকে তাকায় আশেপাশে। জাদুকরী ইলির হাতে অস্ত্র দেখে অনুধাবন করে জাদু দ্বারা অস্ত্র কেড়েছে সে। তার ভয়ঙ্কর রাগান্বিত মুখশ্রী দেখে পিছিয়ে যায় ওয়ালিদ। ইলি এক নিমিষে এগিয়ে এসে তার বক্ষ বরাবর ঢুকিয়ে দেয় সেই অস্ত্র। গগন কাঁপানো আর্তনাদ করে ওঠে মন্ত্রী। সঙ্গে সঙ্গেই ঢলে পড়ে মৃত্যুর দুয়ারে। তবুও শান্ত হয় না ইলি। অস্ত্র তুলে বারংবার আঘাত করতে থাকে তার মৃত শরীরে। চিৎকার করে বলে, উঠ জানোয়ার। এগিয়ে আসে রাজা জায়াদ। মন্ত্রীর পাশে বসে বলে, বিশ্বাসঘাতকদের একমাত্র উপহার মৃত্যু। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাঙ্গনকে ছেড়ে উঠে বসে আসিফ।
হুঙ্কার ছেড়ে নেকড়েদের আদেশ দেয়, শেষ করে দাও এই রাজ্য। রাজার আদেশে তারা ঝাঁপিয়ে পড়ে ভ্যাম্পায়ারদের উপর। আবার শুরু হয় রক্তারক্তি। পুনরায় বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা। লিয়ানা নিরলসভাবে চেয়ে আছে তার প্রিয় পুরুষটির দিকে। আসিফ সুযোগ বুঝে এগিয়ে আসে লিয়ানার দিকে। অস্ত্র দ্বারা প্রহার করতে নিলেই ভয়ঙ্করভাবে ফিরে তাকায় ইলি। জাদু দ্বারা তাকে ছুঁড়ে ফেলে মাটিতে। আসিফ উঠে দাঁড়িয়ে বিকট শব্দে গর্জন করে ওঠে, রাগান্বিত স্বরে বলে, সামান্য মানবী হয়ে কিনা তুই আমাকে আঘাত করিস? খুব বড়াই তোর নিজের জাদু নিয়ে। আজ তোকে আগে শেষ করব, তারপর হত্যা করব এই রাজকন্যাকে। যুদ্ধ শুরু হয় জাদুকরি ইলি এবং নেকড়ে রাজার মধ্যে। অন্যদিকে ভ্যাম্পায়াররা একের পর এক নেকড়েকে হত্যা করে যাচ্ছে। নেকড়েগুলো তাদের সর্বশক্তি দিয়ে প্রহার করলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারছে না। সাধারণ অস্ত্রে ভ্যাম্পায়ার নিধন সম্ভব নয়। ইতিমধ্যে অর্ধেকেরও বেশি নেকড়ে মারা গিয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ কিছু ভ্যাম্পায়ার। আসিফ অসীম শক্তিশালী হয়েও জাদুর কারণে হার মানতে হচ্ছে তাকে। ইলি একের পর এক অদৃশ্য প্রহারে অসাড় হয়ে আসে তার দেহ। মাটিতে বসে পড়ে সে। ইলি কাতর স্বরে বলে, আমার অনুপস্থিতি আমার পুত্রের প্রাণ নিয়েছিস, কিন্তু আমার উপস্থিতিতে এই কন্যার শরীরে একটা আঘাতও করতে দেব না আমি। এই কন্যা যে আমার অনুভবের ভালোবাসা, যার প্রণয়ে আবার আমার অনুভব ফিরে আসবে, তাকে কি করে হত্যা করতে দেই আমি? অনুভবের কথা বলতে গিয়ে নরম হয়ে আসে ইলির কণ্ঠ। অন্যমনস্ক হয়ে যায় সে। সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র তুলে নেয় আসিফ। সর্বশক্তি দ্বারা প্রহার করতে চায় ইলিকে, তবে তার পূর্বেই কেউ তার পিঠ চিরে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর্তনাদ করে পেছনে ফিরে রাজা জায়াদকে দেখতে পায় হিংস্র রূপে। আসিফ অসার দেহ আর তলোয়ারের প্রহার সহ্য করতে পারে না, লুটিয়ে পড়ে মাটিতে। রাজার পরাজয়ে থেমে যায় সমস্ত যুদ্ধ। নেকড়েগুলো রাজার দেহ নিয়ে ফিরে যায় নিজ রাজ্যে। ভ্যাম্পায়ার সেনাপ্রধান ব্যস্ত হয়ে পড়েছি প্রধান দ্বারের নিরাপত্তা আরো কঠিন করতে। রানী অপ্সরা নিথর অনুভবের বক্ষ থেকে টেনে তুলতে চায় কন্যাকে। তাকে অবাক করে দিয়ে নিচে ঢলে পড়ে লিয়ানা। চিৎকার করে ওঠেন রানী। চকিতে তাকায় রাজা জায়াদ সহ সমস্ত ভ্যাম্পায়ার। চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যায় রাজা। কন্যাকে কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে ঘাবড়ে যায় সে। ইলি ধীর পায়ে এগিয়ে আসে। লিয়ানাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, রাজকন্যা আর উঠবে না। রানী অপ্সরা কিঞ্চিত উচ্চস্বরে বলে, এসব কি আজগবি কথা বলছেন আপনি? হয়তো আমার কন্যা অচেতন হয়ে আছে, তাই বলে এই নয় যে সে আর উঠবে না। রাজা জায়াদ চিন্তিত কণ্ঠে বলে, চুপ করো রানী, ওনাকে বলতে দাও। রাজকন্যা চেতনা হারায়নি, বরং সে ঘুমিয়ে আছে। হতবাক হয়ে যায় সকলে। একজন ভ্যাম্পায়ার কিভাবে ঘুমিয়ে পড়তে পারে, তাও এভাবে? হতে পারে সে মানব আর ভ্যাম্পায়ারের সংমিশ্রণে জন্ম নিয়েছে, তাই বলে সে কখনো এভাবে আচমকা ঘুমিয়ে পড়তে পারে না। ইলিয়া আবারও বলে ওঠে, সত্যই বলছি রাজা জায়াদ, রাজকন্যা ঘুমিয়ে গেছে অনন্তকালের জন্য। রাজা জায়াদ ব্যাকুল স্বরে শুধায়, কিন্তু কেন আর কিভাবে? হতাশ হয়ে বলে ইলি, সে স্বেচ্ছায় জপেছে সেই অভিশপ্ত মন্ত্র, যা সকল প্রাণীকে অনির্দিষ্ট কালের জন্য ঘুম পাড়িয়ে দেয়। অনুভবের বিরহে রাজকন্যা নিজে বরণ করে নিয়েছে এই ঘুম। গলা ধরে আসে তার। এই কেমন প্রণয় যা একজনের অনুপস্থিতিতে অন্যজনকে মৃতের মতো অসাড় করে দেয়। রানী অপ্সরা আকুলতা ভরা কণ্ঠে শুধায়, এই অভিশপ্ত ঘুম থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই? ইলির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে ধরা গলায় বলে, আছে, আমার অনুভব ফিরে আসবে তার প্রিয়তমার ঘুম ভাঙাতে। তার প্রণয়েই ঘুম ভাঙবে রাজকন্যার। বই বন্ধ করে গভীর শ্বাস নেয় রায়াত। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে তার। বই পড়তে গিয়ে কখন রাত পার হয়ে গেছে সে বুঝতেই পারেনি। ভোরের আলো ফুটতে শুরু করেছে বাহিরে। অনুভূতির বেড়াজাল থেকে মুক্তি পেতে গিয়ে বই পড়ে এখন মনে হচ্ছে সে যেন অনুভূতির গভীর সমুদ্রে ছাপ দিয়েছে। আনমনি বলে, অনুভব কি ফিরেছে তার প্রিয়তমার জন্য? রাজকন্যার অভিশপ্ত ঘুম ভেঙেছে তো? তাদের কথা ভাবতেই তার অনুভূতিটা আরো গাঢ় রূপ ধারণ করে। একসময় বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এমন কেন লাগছে? কেন আমি ভাবছি ওই আজকবি বইয়ের কল্পনা কাহিনী নিয়ে? তখনই বাইরে থেকে ভেসে আসে ডক্টর পিয়াসের কণ্ঠ। আসতে পারি? রাতে ভ্রু কুচকে যায় আপনা আপনি। এই লোক কি আমাকে ফলো করে নাকি? সব সময় কেমন চিপকে থাকে, আবার আমাকে দেখলেই কেমন হা করে চেয়ে থাকে। ছি, আমারই শরম করে। দ্রুত বই লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, আসুন মিস্টার পিয়াস।
পিয়াস ভেতরে এসে কেমন সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে। চমকে যায় রায়াত। অতঃপর হাসি মুখে বলে, কি ব্যাপার মিস্টার পিয়াস, এত দ্রুত ঘুম ভেঙে গেল আপনার? এই প্রশ্নে কেমন যেন ঘাবড়ে যায় সে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, আসলে আমি একটু দ্রুতই উঠি, অভ্যাস আর কি। কথা কাটাতেই যেন সে আবারও বলে ওঠে, তা চলুন সামনের দিকটা একটু হেঁটে আসা যাক। হ্যাঁ চলুন। হাঁটতে হাঁটতে ডক্টর পিয়াস আনমনা হয়ে শুধায়, মিস্টার রায়াদ, আপনার কি কিছু মনে পড়ে? এমন প্রশ্নে পা থেমে যায় রায়াতে। কি মনে পড়ার কথা বলছেন মিস্টার পিয়াস? নিজের করা প্রশ্নে নিজেই থতমত খেয়ে যায় পিয়াস। অতঃপর বলে, মানে বলছিলাম কি, আপনার মা বাবার কথা মনে পড়ে না? রায়াত হাসি মুখে বলে, আরে কালকেই তো মাত্র এসেছি আমরা। আপনার কি খুব মনে পড়ছে নিজের বাবা মায়ের কথা? পিয়াস গম্ভীর কণ্ঠে বলে, আমার বাবা বেঁচে নেই। রান্না চলছে জঙ্গলের মাঝ বরাবর। রান্নার সরঞ্জামের ঠুংঠাং শব্দে ভরে উঠেছে জায়গাটা। বিরিয়ানির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে জঙ্গলের এদিক ওদিক। তাঁবুর সম্মুখে সকলে আগ্রহের সাথে বসে আছে। গল্প গুজবের মাঝে হঠাৎ রিকের নজর পড়ে ভাইয়ের দিকে। তাকে উদাস দেখে রিক এগিয়ে গিয়ে বলে, কি ভাবছিস ভাইয়া? ভাইয়ের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে রায়ান। না এমনি আর কি, এত হইচই আমার পছন্দ নয়, তুই তো জানিস। রিক আফসোস করে বলে, আমি আর কত আশা করছিলাম যে তুই হয়তো কোনো মেয়ের কথা ভাবছিস। কিঞ্চিত বিরক্ত স্বরে রায়াত বলে, কতটা বেয়াকুফ হলে মানুষের এমন চিন্তাধারা মস্তিষ্কে জায়গা দেয়। তো আমার রিয়াকশনে চমকে উঠে রিক। সে তো ভুলেই গিয়েছিল এই নিরামিষটার মাঝে আমিষের ছিটে ফোটাও নেই, ঢেঁড়সের ঝাড় একটা। হঠাৎ রায়াতের মোবাইলে কল আসে রনিত রায়হানের। মোবাইলে বড় বড় অক্ষরে বাবা লেখা উঠতেই মুচকে এসে কল রিসিভ করে রায়াত। অমনি রিক হামলে পড়ে তার মোবাইলের উপর। রনিত উত্তেজিত কণ্ঠে বলে, আরে তোরা দুটো কি ওখানে গিয়ে বদমাশি করছিস? রিক দাঁত কেলিয়ে বলে, কি যে বলো বাবা, আমি কি তোমার বড় ছেলের মতো ঢেঁড়স নাকি? রায়াত রাগান্বিত স্বরে বলে, শুনেছ বাবা আমাকে কেমন জ্বালাতন করে তোমার ছোট ছেলে? রুকমা রায়হান মোবাইল নিয়ে হ্যালো বলতেই আবারও দুই ভাইয়ের মুখে মোবাইল নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। বাধ্য হয়ে সে কল কেটে দেয়। মা কল কাটতেই রায়াত রাগান্বিত দৃষ্টিতে তাকায় রিকের দিকে। তখনই সেখানে উপস্থিত হয় রায়াতের অ্যাসিস্ট্যান্ট জেনি। ছোট ছোট পোশাকে নিজের লুক প্রদর্শন করাই যেন তার ধর্ম। সে কাজ কম করে আর রায়াতের সাথে চিপকে থাকে বেশি। জেনিকে দেখেই কপাল কুচকায় রিক। এই মেয়েটাকে তার একদমই পছন্দ হয় না। বিড়বিড়িয়ে বলে, এই মেয়ে ডাক্তারি পড়ছে কি শুধু ভাইয়ের সাথে চিপকানোর জন্যই? জেনি হাসি মুখে শুধায়, আমি কি বসতে পারি তোমাদের সাথে? রিক কিছু বলবেই তার পূর্বেই রায়াত সম্মতি স্বরে বলে, বসো জেনি, কাজ সম্পর্কে কিছু কথা আছে। জেনি খুশি হয়ে দ্রুত বসে পড়ে রায়াতের পাশে। বিরক্ত হয় রিক। দ্রুত উঠে চলে যায় নিজের বন্ধুদের কাছে। রিককে রাগান্বিত দেখে আয়মান শুধায়, কি হয়েছে বন্ধু, এত ক্ষেপে আছিস কেন? ওইদিকে দেখ, জেনিটা কেমন চিপকে আছে ভাইয়ের সাথে, অসহ্য মেয়ে একটা। নায়ক দুষ্টমি স্বরে বলে, তোর সাথে চিপকাইনি বলে কি রাগ হচ্ছে? ছি, আমার সাথে চিপকালি আমি ওই ঝর্ণার পানিতে ডুবে মরতাম। উচ্চস্বরে হেসে উঠে নায়ক ও আয়মান। গাল ফুলাই রিক। এগুলো কেমন বন্ধু তার। তখনই ডাক পড়ে খাওয়ার জন্য। দ্রুত এগিয়ে যায় তারা। খেতে খেতে রায়াতের খেয়াল হয় এখানে ডক্টর পিয়াস নেই। সবাইকে উদ্দেশ্য করে বলে, ডক্টর পিয়াস কোথায়? তাকে তো দেখছি না। জেনি দ্রুত উত্তর দেয়, সে নিজের তাঁবুতে খাবে বলেছে, তাই তার খাবার সেখানে পৌঁছে দিয়েছি। গহীন অরণ্যে কেউ নিজের আক্রোশ মেটাতে না পেরে একাধারে গর্জন করে চলেছে। ভেঙে গুড়িয়ে দিচ্ছে জঙ্গলের গাছপালা। অতিশয় রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, ছাড়বো না তোকে। অনুভব কতবার নিছক মানব ভেবে তোকে আমনে নেইনি, যার পরিণাম ভুগতে হয়েছে সকলকে। একবার শুধু জেগে উঠুক রাজকুমারী, দুইটোকে একসঙ্গে হত্যা করব। তবে তার জন্য তোকে আসতে হবে ভ্যাম্পায়ার রাজ্যে। ঘুম ভাঙতে হবে রাজকুমারীর। জঙ্গলে বেরিয়েছে রায়াত ও তার টিম। সকলে মনোযোগ দিয়ে সমস্ত গাছপালা দেখছি। এই মধ্যে থেকে বেছে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু গাছ। রিক বন্ধুদের সঙ্গে কিছুটা সামনে এগিয়ে গেছে। পেছনে ফিরে ভাইয়ের আশেপাশে জেনিকে না দেখে বন্ধুদের উদ্দেশ্যে বলে, এই জেনিকে তো কোথাও দেখছি না। এই মেয়ে আবার কোথায় কি ঝামেলা পাঠাচ্ছে? আয়মান বিরক্ত স্বরে বলে, তুই এত সন্দেহ করিস কেন ওকে? তার কথায় বাধা দিয়ে নায়ক বলে, রিক তো ঠিকই বলেছে, সকলে যখন এখানে তাহলে ওই মেয়ে কোথায় গেছে? রিক সম্মতি জানিয়ে বলে,
চল আশেপাশটা খুঁজে দেখি। আমি নিশ্চিত এই মেয়ে কোনো ঘটলা পাকাচ্ছি। অন্যদিকে রায়াত ডুবে আছে রাজকন্যার ভাবনায়। সে হাজার চেষ্টার পরেও সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছে না। বারংবার তার মনে পড়ছে সেই রাজ্যের কথা। তার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে সেই ঘুমন্ত রাজকন্যা। একসময় সে বিরক্ত হয়ে নিজের চুল খামচে ধরে বলে, আমাকে যেতে হবে ওই রাজ্যে। আমি যেতে চাই সেখানে, দেখতে চাই ঘুমন্ত রাজকুমারীকে। হঠাৎ যেন থেমে যায় আশপাশের সমস্ত শোরগোল, নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। ছাত্রছাত্রীদের কথার শব্দ থেমে যাওয়ায় দ্রুত চোখ খুলে রায়ান। চোখ মেরে তাকাতেই যেন আশ্চর্যের শীর্ষে পৌঁছে যায় সে। এই কোথায় চলে এসেছে সে? চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অসীম নিস্তব্ধতা। সে হতবাক হয়ে চারপাশ দেখতে থাকে। কয়েকবার চিৎকার করে উচ্চস্বরে ডাকে, রিক, এ রিক, জেনি, কোথায় তোমরা? তার ডাক জঙ্গলের গহীনে হারিয়ে যায়। কোনো উত্তর ফেরত আসে না। দৌড়ে গিয়ে আশেপাশের সবাইকে খুঁজতে শুরু করে, কিন্তু তার টিম তো দূরের কথা, একটা মানবও নেই আশেপাশে। নিজের তীক্ষ্ণ দৃষ্টি তারা চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেই উপলব্ধি হয় এটা তো সেই জঙ্গলই নয়। গ্রিন ফরেস্ট তো এত ঘন ছিল না, চারপাশে এত আজগুবি গাছপালাও ছিল না। অনেকটা সময় জঙ্গলে এদিক ওদিক খুঁজে বেরিয়েও কোনো সুরাহা পাচ্ছে না রায়াত। আগে কখনো কোনো জঙ্গলে যায়নি সে, তবুও কেমন আশ্চর্যজনক ভাবে এই জঙ্গল তার অধিক পরিচিত লাগছে, যেন এই জঙ্গলের কোনা কোনা তার মস্তিষ্কের আয়ত্তে। সে একা একা জঙ্গলে দৌড়ে দৌড়ে একসময় ক্লান্ত হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, সবকিছু ওই অদ্ভুত বইটার কারসাজি। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ে গাছের গুড়ির উপর, হাঁটুর উপর মাথা থেকে বন্ধ করে নেয় নিজের চোখ দুটো। আর মনে ভাবে, কেউ কি নেই এখানে যে তাকে উদ্ধার করবে এই গহীন অরণ্য থেকে? ভাবতে ভাবতে একটা সময় একরাশ ঘুম আঁকড়ে ধরে তাকে। তার ঘুম ভাঙে কারণ মিষ্টি স্বরের ডাক শুনে। কেউ যেন খুব আদর মাখা কণ্ঠে ডাকছে, অনুভব, বাবা ওঠ, দেখ তোর জননী এসেছে। মাথা তুলে দেখতে পায় একজন অতি সুন্দরী নারী তার দিকে ঝুঁকে আছে, কেমন মমতা ভরা দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সে আবারও ডেকে ওঠে, অনুভব। অনুভব নামটা শ্রবণগোচর হতেই চোখেতে তাকায় রায়াত। ওই বইয়ের ছেলেটার নামও তো অনুভব ছিল। সে প্রাণ দিয়েছিল নিজের প্রিয়তমাকে বাঁচাতে। দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি অনুভব নই, আমার নাম রায়াদ। নারীটি হতাশ স্বরে বলে, ও। রায়াত পুনরায় বলে, আপনি কি বলতে পারবেন এই জায়গাটার নাম কি? আমি এখানে হারিয়ে গিয়েছি, অনেক খোঁজ করলাম, তবে একটা মানবও নজরে এলো না। নারীটি দীর্ঘশ্বাস ফেলেই উত্তর দেয়, এই জঙ্গলে কোনো মানব বাস করে না। রায়াত অবাক কণ্ঠে শুধায়, তাহলে আমি ফিরবো কিভাবে? যেভাবে এসেছো সেভাবেই ফিরতে পারবে, তবে নির্দিষ্ট সময় আসলে। এখন আমার সাথে আসো। কথাটি বলেই হাঁটতে শুরু করে সেই নারী। তার আচরণ সন্দেহপ্রবণ হলেও কিছু করার নেই রায়াতে। তার উপর নারীটির দিকে তাকালে কেমন অদ্ভুত মায়া সৃষ্টি হচ্ছে তার হৃদয়ে। তাই দ্রুত উঠে তার পেছনে পেছনে যেতে শুরু করে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তারা অতি সুন্দর একটা ভবনের সম্মুখে এসে দাঁড়ায়। কারুকার্য মণ্ডিত ভবনটির দিকে চোখ পড়তেই অতিশয় অবাক হয় রায়ান। আনমনে বিড়বিড় করে বলে, সবকিছু এমন পরিচিত লাগছে কেন, যেন আগেও এই জায়গায় বহুবার এসেছি। নাইটি পেছন থেকে শুধায়, কি ভাবছো? থতমত খেয়ে যায় রায়ান। না কিছু না, এটা কি আপনার বাসা? ভেতরে এসো। প্রধান দ্বার ডিঙ্গিয়ে ভেতরে এগোতে এগোতে রায়াত বলে, এইখানে কি আর কেউ থাকে না? পুনরায় গম্ভীর হয়ে যায় নারীটি, কেমন যেন কাতর স্বরে বলে, থাকতো। এই ভবনে কয়েক বর্ষ পূর্বে দুজন মানব মানবী থাকতো। মাতা পুত্রের ভীষণ সুখের সংসার ছিল এই ভবনে। রায়াত আগ্রহী হয়ে জানতে চায়, তারা এখন কোথায়, কি হয়েছে তাদের? আকাশের এক পরীর প্রণয়ে উন্মাদ হয়ে প্রাণ দেয় পুত্র। সেই পরীর সুরক্ষা নিশ্চিত করতেই ভবন ছাড়ে তার জননী। কথাটা বলতে বলতে এই নারীটির নেত্র গড়িয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। তার গড়িয়ে পড়া অশ্রুকণা নজরে আসতেই মুখ ভারী হয়ে আসে রায়াদের। মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে তার মুখের দিকে। মনে বড় ইচ্ছে জাগে দুহাতে তার অশ্রুর কণাগুলো মুছে দিতে। নিজের অজান্তেই তার সম্মুখে গিয়ে দাঁড়ায়, আলতো স্পর্শে মুছে দেয় তার অশ্রুকণা। মুচকি হাসি নারীটি। তাকে হাসতে দেখে হুঁশ ফিরে রায়াদের। দ্রুত সরে গিয়ে বলে,